তো যখন হু, হোম, হুইচ, হোয়াট এগুলা দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হবে। আর যদি এগুলা দ্বারা প্রশ্ন না করে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে, যে নাট বল্টুর মতো যদি জোড়া লাগায়, তখন সেই ক্ষেত্রে এটা রিলেটিভ প্রোনাউন হয়। তো এগুলা যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হবে, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনের হিসেবে ইউজ হলে বাক্যের শুরুতে বসবে। এদের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, মানে হু, হোম, হুইচ এগুলার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, মানে অ্যান্টিসিডেন্ট মানে নাউন প্রোনাউন এরকম কোনো কিছু থাকবে না। দুটো সেন্টেন্সকে যুক্ত করবে না, ওরা ওরা শুধু প্রশ্ন করবে, বাক্যের প্রশ্নবোধক চিহ্ন হবে। তো দেখেন, এবং সর্বদা একটা সিম্পল সেন্টেন্স গঠন হবে। তার মানে আমরা দেখলাম যে হু, মানে ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলা এগুলা দ্বারা যখন প্রশ্ন করা হয় এবং তখন একটা সিম্পল সেন্টেন্স গঠন হয়, এবং ওই ডাব্লিউএইচ কোশ্চেনগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। যেমন হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে। এখন এখানে এই যে এই হোমটা হচ্ছে বাক্যের শুরুতে বসছে এবং এটা দ্বারা একটা প্রশ্ন করা হচ্ছে, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সো এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা নিয়ে আপনাদের কারো সমস্যা নাই। এখন আমরা দেখব যে রিলেটিভ প্রোনাউনে যখন ব্যবহার হবে তখন বিষয়টা কিরকম হবে। তো আমরা রিলেটিভ প্রোনাউনটার একটু ইউজটা দেখি, যে রিলেটিভ প্রোনাউন আসলে আমরা এই পর্যন্ত বা রিটেনে ইংলিশ লিখতে গেলে রিলেটিভ প্রোনাউনের বিষয়টা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হয়, যে এখানে দুটাকে একসাথে করা বা সেন্টেন্সগুলোকে লম্বা করার ক্ষেত্রে। যেমন আমি যদি বলি আই নো দ্য ম্যান, আমি এই মানুষটাকে চিনি, হি লস্ট হিজ ব্যাগ, যে তার ব্যাগটা হারায় ফেলছে। এখন আপনাকে বললো যে দুটো বাক্যকে আপনি জোড়া লাগান, তখন আপনি কি করবেন, মানে কমপ্লেক্স করেন, তখন আপনি এখানে রিলেটিভ প্রোনাউনের একটা ইউজ আনবেন। এখন দেখেন দ্য ম্যান, এখানকার অবজেক্ট আর এখানকার সাবজেক্ট দুইটা সেম, তার মানে হি কাকে রেফার করতেছে, দ্য ম্যানকে। তো হিটা রেফার করতেছে দ্য ম্যানকে, তাহলে এখন লেখেন যে আই নো দ্য ম্যান, এটা লিখলেন। এই যে এই হিটা হচ্ছে দ্য ম্যান। এখন আপনি হিটা বাদ দিয়ে দিবেন, যেহেতু আপনি দুটা সেন্টেন্সকে জোড়া লাগাবেন, এখন হিটা বাদ দিয়ে দিবেন, এই হির পরিবর্তে আপনি হু বসাইলেন। এই হু এর রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে দা ম্যান। তাহলে এখানে দা ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর হু দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে, দা ম্যানকে। দা ম্যান, হু, হু দ্বারা এখানে দা ম্যানকে বোঝানো হচ্ছে হু লস্ট হিজ ব্যাগ। এখন যদি বলে যে আই নো দা ম্যান হু লস্ট হিজ ব্যাগ, এখন দেখেন এই যে এখানে হু লস্ট হিজ ব্যাগ, এখান থেকে এই পর্যন্ত এটা কোন ফ্রেজ বা ক্লোজ, এটা একটা ক্লোজ, কারণ এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, এটা একটা ক্লোজ। আর এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লোজ, মানে এই বাক্যটা যে আই নো দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ, এই যে দ্য ম্যানকে রেফার করতেছে হু। এখন আপনি প্রশ্ন করেন যে এই যে হু লস্ট হিজ ব্যাগ এটা কাকে মডিফাই করতেছে, দ্য ম্যানকে। এই মানুষটা, আই নো দ্য ম্যান, আমি একটা মানুষকে চিনি, আমি কাকে চিনি, এই যে কাকে দিয়ে প্রশ্ন করছি, তার মানে হু লস্ট হিজ ব্যাগ, যে তার ব্যাগটা হারাইছে। তো আমরা একসাথে এটা যে রিলেটিভ প্রোনাউন সেটাও শিখলাম, আর এখান থেকে এটা যে একটা ক্লোজ হইলো, সেটা কি ধরনের ক্লোজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ হু লস্ট হিজ ব্যাগ এটা মূলত দ্য ম্যানকে আপনার দ্য ম্যানকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার দেখেন আই হ্যাভ লস্ট দ্য বুক, আই হ্যাভ লস্ট দ্য বুক। এখন এই যে দ্য বুক আর ইউ গেভ মি দ্য বুক, এখন দেখেন এখানকার যে দ্য বুক আর এখানকার অবজেক্ট আর এখানকার সাবজেক্ট কিন্তু সেম না, তার মানে আপনি এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারবেন না। দুইটা যখন সেম হবে তখন রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারবেন। এখন এটার ক্ষেত্রে কি হচ্ছে, আই হ্যাভ লস্ট দ্য বুক, ইউ গেভ মি দ্য বুক। এখন দেখেন এখানকার দা বুক আর হচ্ছে এখানকার দা বুক, এই দুটার সাথে মিল আছে, কিন্তু আপনার তার মানে এখানকার অবজেক্টে অবজেক্টে মিল, ঠিক আছে, এখানকার অবজেক্ট অবজেক্টে মিল, আগে ছিল অবজেক্ট আর সাবজেক্টের সাথে মিল, এখন এখানকার অবজেক্ট এখানকার অবজেক্টে মিল। এখন একবার আপনি লেখেন আই হ্যাভ লস্ট দা বুক, এই যে দা বুকটা উপরে লিখলেন, এই সেন্টেন্সটা লিখলেন। এখন যেহেতু এই দা বুক আর ইউ সেম না, এই জন্য আপনি এখানে আর আপনার ইয়ে বসাতে পারবেন না, মানে কি বলা যায় এখানে হু বা হোম এগুলো বসাতে পারবেন না। আপনার এখানকার দা বুক আর এই দা বুক সেম, তাহলে এটা হলো অবজেক্টটা হচ্ছে আপনার বস্তু, দা বুক হচ্ছে বস্তু। তা আমরা জানি বস্তুর ক্ষেত্রে হুইস অথবা দ্যাট বসে, আপনি বস্তুর ক্ষেত্রে হুইস অথবা দ্যাট বসাতে পারবেন। তাহলে আই হ্যাভ লস্ট দা বুক, এই যে এখানকার যেই দা বুক, এই দা বুক এর পরিবর্তে এই দা বুকটাকে আপনি উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে দ্যাট হবে। তো এইটাই হচ্ছে কথা, যে এই প্রোনাউনটা উঠে যে রিলেটিভ প্রোনাউন হবে। দেখেন রিলেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউনটা সম্পর্ক তৈরি করতে পারে,
এখন এই যে হি, এইটাও তো একটা প্রোনাউন, কিন্তু এইটা উঠে যাচ্ছে কেন? কারণ এই প্রোনাউনটা কখনো আগের বাক্যের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে না। তার মানে যখন দুইটা বাক্যকে আপনি প্রোনাউন দ্বারা যুক্ত করে সম্পর্ক তৈরি করবেন, যেই প্রোনাউনগুলো ইউজ হবে ওগুলা কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। তো আমরা জানি যে যেহেতু বস্তু আর বস্তুর ক্ষেত্রে হুইচ অথবা দ্যাট বসে, তো এখানে যেহেতু বস্তু আছে, এই জন্য যে দা বুক আর দা বুক সেম, এখানকার দা বুকটা উঠে যাবে, উঠে যে এখানে দ্যাট হইলো। দেখেন, আই হ্যাভ লস্ট দা বুক দ্যাট ইউ গেভ মি, মানে আমি ওই বইটাই হারাইছি যেটা সে দিয়েছে। তাহলে এখানে দা বুকটা উঠে গেল, আপনার এখানে মি পর্যন্ত বসাবেন, আর দা বুকের পরিবর্তে আপনি এখানে দ্যাট বসাইলেন। এবার হু এবং হোম নিয়ে, শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করার ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে বা সাবজেক্টকে নির্দেশ করে, আর হোম হচ্ছে শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে বা অবজেক্টকে নির্দেশ করে। তাহলে হু হচ্ছে শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে, আর হোম হচ্ছে শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে। দেখেন, হু এবং হোম দুটাই ব্যক্তিকে নির্দেশ করে, তবে এটা সাবজেক্ট হিসেবে বসে, এটা অবজেক্ট হিসেবে বসে। এবার দেখেন এই বাক্যটা, দা বয়, এই বাক্যটাকে যদি আমি একটু ইয়ে করে বলি, যে দা বয় ইজ মাই ব্রাদার। দেখেন, দা বয় ইজ মাই ব্রাদার, এই পুরাটা হচ্ছে মেইন ক্লোজ। দা বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে মেইন ক্লোজ। আর মাঝখানে যেটা হু কেম ইয়েস্টারডে, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আপনি যদি বাক্যটাকে লেখেন, দা বয় ইজ মাই ব্রাদার, ফুল স্টপ দিলেন, সেকেন্ড বাক্যটা হলো দা বয় কেম ইয়েস্টারডে। এখন দুই জায়গায় তো আপনার দা বয় লেখার দরকার নেই। তার মানে এই জিনিসটা তো বুঝছেন, তাই না? মানে এটাকে আমাকে লিখে দিতে হবে। এখন দেখেন যে দা বয় ইজ মাই ব্রাদার, আর একটা হচ্ছে দা বয় কেম ইয়েস্টারডে। এখন দুই জায়গায় দা বয় আছে, এখন এই জন্য আমরা একটা দা বয় উঠিয়ে দিয়ে আমরা এখানে হু দিলাম। আমি যদি বাক্যটা একটু লিখে দেই, যেহেতু রিলেটিভ প্রোনাউন একটু গুরুত্বপূর্ণ, তো আমি এই সেন্টেন্সটা কিভাবে হয়েছে সেটা একটু লিখে দিই। আপনার এই বাক্যগুলা, মানে এই কাজগুলা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন লিখতে যাবেন, যখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, তখন রিলেটিভ প্রোনাউনের ইউজটা আপনার জন্য জানাটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন, এই যে এই সেন্টেন্সটাকে আমি দুইটা ভাগ করলাম। দা বয় ইজ মাই ব্রাদার, দেখেন দা বয় ইজ মাই ব্রাদার, আর এখানে হু কে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি লিখলাম দা বয় কেম ইয়েস্টারডে। এখন হয়ে গেল কি, এখানকার এখানকার দা বয় আর এখানকার দা বয় সেম, সাবজেক্ট সাবজেক্ট উভয় জায়গায় সাবজেক্ট সেম। এখন আপনি এখানে কি করবেন? তাহলে আপনি এখানে লেখেন যে একটা সাবজেক্টকে রেখে দেন, এই যে এখানে লেখেন দা বয়। এবার যেহেতু আপনি বাক্যটাকে, এই একটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স, যেহেতু এগুলাকে আপনি কমপ্লেক্স করবেন, একসাথে করে ফেলবেন, রিলেটিভ প্রোনাউন ইউজ করবেন, তাহলে দা বয়ের পরিবর্তে এখানে কি আসবে? যেহেতু দা বয় হচ্ছে একজন একজন ব্যক্তি, এই জন্য দেখেন এখানকার দা বয়, এই সেন্টেন্সটা এখন এইটাকে আপনি এখন নিয়ে আসবেন। এখন এই দা বয়ের পরিবর্তে আপনি এটাকে বাদ দিয়ে এখানে লিখবেন হু। কেন হু আসলো? কারণ হচ্ছে দা বয়টা হচ্ছে সাবজেক্ট পজিশনে আসে। আমরা জানি সাবজেক্ট পজিশনে আপনি যদি কোনো কিছু রিপ্লেস করতে চান, তাহলে এখানে হু বসাইতে হবে, সাবজেক্ট পজিশনে হু বসে। তাহলে আপনি দা বয়, এবার হু কেম ইয়েস্টারডে, এই যে হু কেম ইয়েস্টারডে, তারপরে এবার লেখেন যে ইজ মাই ব্রাদার, ঠিক আছে, ডট ডট দিয়ে। তাহলে এখন এই যে লিখলাম যেটা দা বয় হু কেম ইয়েস্টারডে, এই দা বয়ের পরে এখানে দা বয়ের পরে আমি এখানে এই ক্লোজটাকে নিয়ে আসছি, হু কেম ইয়েস্টারডে আনলাম, এরপরে এই পুরো বাক্যটা কমপ্লিট করলাম। তো এখানে এমসিকিউতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে ওই অ্যান্টিসিডেন্ট তার সাথে বসে। তা আপনি এখানে দা বয়কে নির্দেশ করতেছেন, তো এই জন্য রিলেটিভ প্রোনাউনটা এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? আবার উপরের বাক্যটা দেখেন, আপনি এখানে দা ম্যানকে নির্দেশ করতেছেন, তো এই জন্য এখানে রিলেটিভ প্রোনাউনটা কি দা ম্যানের পরে হয়েছে। দেখেন এই যে দা ম্যান হু, আর এখানে আপনি নির্দেশ করতেছেন দা বয়কে, এই জন্য দা বয়ের পরে হুটা হয়েছে। এইটাই এই জন্য নর্মাল রুলসটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তার পাশেই তার আগেই অ্যান্টিসিডেন্টটা বসবে, তার মানে অ্যান্টিসিডেন্টের সাথে সাথে রিলেটিভ প্রোনাউন হবে। মানে এখানে অ্যান্টিসিডেন্ট মাঝখানে অন্য শব্দ ফর রিলেটিভ প্রোনাউন এরকম কখনো হয় না। তো এই মানে রুলস গুলো আসলে তো আসলে বেসিক থেকে আসে। দিস ইজ এ ম্যান, আই স হিম ইয়েস্টারডে,
এখন এই যে দেখেন এ ম্যান আর হচ্ছে হিম, এই দুটো এক, মানে এখানকার অবজেক্ট এখানকার অবজেক্ট মিলে গেছে। এখন এখানে খেয়াল করেন, এখানকার আপনি যে হিমকে রিপ্লেস করবেন সেই হিম কিন্তু সাবজেক্টের জায়গায় নাই, সেই হিমটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে। তাহলে এখন যদি আপনি আই কে রিপ্লেস করতেন তাহলে আপনি হু বসাতে পারতেন, যেহেতু আপনি অবজেক্টকে রিপ্লেস করতেছেন এই জন্য, আর অবজেক্ট হচ্ছে ব্যক্তি, এই জন্য আপনি এখানে হোম ইউজ করতে হবে। আশা করি হোম কেন আসে সেটা বুঝছেন, যে আমি যাকে রিপ্লেস করতেছি, আমি এখানে এই যে এ ম্যান আর হিম, এই হিমটাকে উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করে দুটা বাক্যকে একসাথে করে ফেলবো। এখন যাকে আমি উঠায় দিব সে তো হলো আপনার অবজেক্ট অবস্থায় আছে, আর অবজেক্ট থাকলে যেহেতু সে ব্যক্তি এই জন্য এখানে হোম হইলো, তার মানে দিস ইজ দ্য ম্যান হোম আই স ইয়েস্টারডে, এই হিমটা উঠে যায় এখানে হোম আসলো। তো এই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কানেক্টিভ, মানে এই দুইটা এই যে মানে এগুলোর মূল ইউজটা, যে এগুলো আসলে রুলস মুখস্থ না করে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে সেটা সুবিধা হবে। আর রিলেটিভ প্রোনাউনের মূল কাজ হচ্ছে সিম্পল সেন্টেন্স গুলাকে কমপ্লেক্স করা, মানে যেই স্যাম্পল সিম্পল সেন্টেন্স থেকে তো নাম্বার কম পাবেন, তো এই ক্ষেত্রে কমপ্লেক্স করাটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের মূল কাজ। এবার আমরা দেখতেছি যে হুইচ নিয়ে, হুইচ, তো হুইচ বা দ্যাট এই জিনিসগুলো নিয়ে, তো ইতর প্রাণী, অচেতন বস্তু বা শিশুকে নির্দেশ করতে হুইচ ব্যবহৃত হয়। ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে হুইচ ব্যবহৃত হয়। এখন এই হুইচের ইউজটা এবার আমরা এখানে দেখি। দেখেন যে দিস ইজ দিস ইজ এ বয়, দিস ইজ এ বয়, দ্য বয় ক্রেড ফর হিজ মাদার, তার মানে তার বাচ্চাটা কান্না করতেছে, মানে বাচ্চাটা কান্না করতেছে মায়ের জন্য। তাহলে দিস ইজ এ বয়, দেখেন সরি এ বেবি, দিস ইজ এ বেবি, দা বেবি আর এ বেবি দুইজনই সেম, এটা অবজেক্ট আর এখানকার সাবজেক্ট সেম। তাহলে যেহেতু ইতর প্রাণী বা শিশুদের ক্ষেত্রে হুইচ ইউজ করে, তাহলে আপনি লিখবেন দিস ইজ দা বয়, এখানে এ বয়টা দেওয়াটা উচিত হবে না, কারণ দেখেন নির্দিষ্ট করে দিছে কোন বাচ্চাটা কান্না করে, বলছে দিস ইজ এ বয় দা, সরি দিস ইজ এ বেবি দা বেবি ক্যারিড ফর দিস মাদার, তাহলে ইটস মাদার। ও আরেকটা বিষয় আছে এখানে, ইটস মানে ওই যে বাচ্চাদেরকে আসলে বা ইতর প্রাণী বা বাচ্চাদেরকে আসলে রিপ্লেস করার সময় আপনার পসেসিভ হিসেবে ইটস হয়, এই ইটসটা কিন্তু পসেসিভ, বা শিশুদেরকে এর দৈনিক শিশুকে আপনি ইট দ্বারা রিপ্লেস করে। তো এখন দিস ইজ এ বেবি, দা বেবি, এখানকার অবজেক্ট এখানকার সাবজেক্ট সেম, তাহলে আমরা এখানে যেহেতু নির্দিষ্ট করে বলতেছি এই জন্য আমরা এটা বাদ দিয়ে এখানে দা বেবি বলবো, দিস ইজ দা বেবি হুইচ ক্যারিড ফর ইটস মাদার। তাহলে এখন এখানকার এই হুইচটা কেন আনা হলো, দা বেবি হচ্ছে মানে শিশুদের ক্ষেত্রে হুইচ বসে, এটাই হলো মূল বিষয়। দিস ইজ মাই টেবল আই বট ইট, এখন দেখেন দিস ইজ মাই টেবল, তো দিস ইজ মাই টেবল লাগতেন, দেখেন এই টেবল আর ইট এই দুইটা একই, তাহলে আপনি এখানে এই বাক্যটা তো লিখে ফেলছেন, দিস ইজ মাই টেবল, এটা লিখে ফেলছেন। এখন পরবর্তী বাক্যটাকে যখন আপনি অ্যাড করবেন তখন আপনি এখানে কি করবেন, যে এই কমাটা উঠে যাবে, ফুল স্টপটা উঠে যাবে, উঠে যায় এখানে, এখানে কাকে রিপ্লেস করতেছে, ইটকে রিপ্লেস করতেছে, তাহলে ইটকে আপনি সামনে নিয়ে আসেন, ইটকে সামনে মানে ইট বসাবেন না, ইটের পরিবর্তে আপনি এখানে হুইস নিয়ে আসবেন, ঠিক আছে, কারণ এটা একটা বস্তু, বস্তুর ক্ষেত্রে হুইস হইতো। আর যদি এখানে ধরেন যে যদি থাকতো সি থাকতো, হিম থাকতো বা হার থাকতো, তখন আপনি এখানে কি মানে রিলেটিভ প্রোনাউন কোনটা আনতেন, হোম আনতেন, মানে অবজেক্টের জায়গায় হোম, ঠিক আছে। আর যেহেতু এটা একটা মানে কি বলা যায়, এটা একটা জড় বস্তু, এই জন্য এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইস আনতে হবে, হুইস আই বট লাস্ট মান্থ। যদি বলেন দে হ্যাভ এ কাউ, তাহলে ইট গিভস আস, তাহলে এখন দেখেন এ কাউ আর ইট এই দুটো একই, তাহলে এই কাউটা ইট, এখন কি হবে, দে গেভ এ কাউ, এই ইটটা উঠে যাবে, কমা উঠে যাবে, হুইস বসবে, গিভস, আচ্ছা তার মানে একটা বাচ্চা দেয় আর সে প্রতি বছরে। তো এখন এই ইটটা উঠে যাবে, উঠে যায় এখানে হুইস হবে। দেখেন এইবার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্যাট এর ব্যবহার, মানে রিটেনে বিভিন্ন জায়গায় লেখার সময় আমাদের দ্যাট কিন্তু আমরা একটা ঝামেলার মধ্যে পড়ি। তো দ্যাট আসলে ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসতে পারে, সিঙ্গুলার প্লুরাল উভয় নাউনের পরিবর্তে বসে।
এখন দ্যাট যখন ব্যক্তির পরিবর্তে বসবে তখন কি হবে দেখেন, দিস ইজ এ পেশেন্ট হি হ্যাজ টেকেন টু দ্য হসপিটাল। তো দিস ইজ এ পেশেন্ট, তো এখানে এ পেশেন্ট, দিস ইজ এ পেশেন্ট হি ওয়াজ টেকেন, এটা এটা হচ্ছে আপনার ফেসিভ স্ট্রাকচার, যে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। তো এখন হি আর হলো এ পেশেন্ট একই, ঠিক আছে। দিস ইজ এ পেশেন্ট হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, তাকে নিয়ে হাসপাতালে মানে গেছিল। এখন এই হি আর হচ্ছে এই পেশেন্ট, এই দুটো একই, তাহলে এখানে আমরা লিখবেন দিস ইজ দ্য পেশেন্ট, এই হিটা উঠে যাবে, উঠে যায় এখানে দ্যাট দ্যাট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। এখন আপনি এখানে যদি হু ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল এটাও হবে, তার মানে আপনি এখানে হু দ্বারা রিপ্লেস করতে পারবেন, আর হু না থাকলে আপনি দ্যাট দ্বারাও রিপ্লেস করতে পারবেন, মানে এখানে হু এবং দ্যাট দুইটাই সঠিক। এবার বস্তু ক্ষেত্রে দেখেন, ইট ইজ এ টেবল আই বট ইট স্টারডে। এখন এটি দিস ইজ এ টেবল, এই টেবল আর হচ্ছে ইট একই, তাহলে এখানে এই টেবলটা যেহেতু নির্দিষ্ট করবেন আপনি ইট দ্বারা, এখানে পরবর্তী বাক্যে আপনি নির্দিষ্ট করছেন, এই জন্য এখানে এই টেবলটা উঠে যায় দা টেবল হবে, আর এই যে ইট উঠে যাবে, ইট উঠে যায়, ইটের পরিবর্তে সামনে দ্যাট আসবে। এখন আপনি এবার এবার যারা ভুলটা করে, ঠিক আছে, বা যারা মনে করে, যারা ভুল করে, সেটা কি হবে, ইট ইজ এ টেবল, তারা ভুল এইভাবে করবে যে ইট ইজ এ টেবল আই বট দ্যাট ইস্টারডে, এই বাক্যটা ভুল, মানে ইটে ইট বরাবর, আপনি যদি দ্যাটটা এখানে না বসায় যদি বলেন যে দিস ইজ এ টেবল আই বট দ্যাট ইস্টারডে, তাহলে এই বাক্যটা ভুল, কারণ হচ্ছে আপনি তো ফুল স্টপ যেই জায়গায়, ফুল স্টপটা আপনাকে উঠিয়ে দিতে হবে তো, ঠিক আছে, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই দ্যাট যাকে নির্দেশ করে তার পাশেই বসবে, এই দ্যাট নির্দেশ করতেছে তার টেবলকে, তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা দা টেবলকে নির্দেশ করতেছে, তাহলে তারপর ঠিক পর পর রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। এজন্য দেখবেন মাস্টার বা বিভিন্ন বইতে শর্টকাট এত কিছু বুঝায় না, ওরা এত কিছু না দেখে শুধু এটাই বলে যে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে, যাকে নির্দেশ করবে ঠিক তার পাশেই ব্যবহার হয়। দেন দা টেবল কে নির্দেশ করতেছে, দ্যাটটা দা টেবলকে নির্দেশ, এই যে ইটটা দা টেবলকে নির্দেশ করতেছে, তার মানে দ্যাটটা দা টেবলকে নির্দেশ করবে, যেন দা টেবলের উপরে সে, দেখেন দা ফ্যাশনের পরে দ্যাট, মানে দা ফ্যাশনকে নির্দেশ করতেছে এরপরে এটা। তো মূল বেসিকটা হচ্ছে এটা, কিন্তু বইতে বলা আছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে, যার পরিবর্তে বসবে ঠিক তার পাশেই বসবে, যাকে নির্দেশ করবে ঠিক তার পাশেই, মানে রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট হয়। এটা এই বিভিন্ন ভাবে রুলসগুলোকে হাবিজাবি করে পেঁচাইছে, কিন্তু মূল কাজটা এটা, আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে কিভাবে দ্যাটটা আসলো, কিভাবে হুইচ হোয়াট কিভাবে আসলো, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা এবার দেখেন, এখানে আমরা দেখতেছি যে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এখন যদি বলে দিস আর বুকস, সরি দিস আর, হ্যাঁ ঠিক আছে, দিস আর বুকস আই ব্রট দ্যাম ফ্রম মাই মাই ফ্রেন্ড রনি, তার মানে এটা হচ্ছে যে ব্রড মানে হচ্ছে আপনার ধার করা, দিস আর বুকস এই বইগুলো আই ব্রট দ্যাম ফ্রম মাই ফ্রেন্ড রনি, যে আমি রনি থেকে এই বইগুলা ধার করলাম। এখন বুকস, এই যে এখানকার যে বুকস এর অনেকগুলা, এই জন্য এখানে দ্যাম আসছে। তো আপনি এই যে বুকস আর দ্যাম এই দুইটা একই, তাহলে আপনি এখান থেকে কি উঠে দিবেন, এই বুকসটা উঠে দিবেন, আর দ্যাম মানে বুকসটা থাকবে, দ্যামটা উঠে যাবে, এই বাক্যের সেকেন্ড বাক্যের সাথে যুক্ত করবেন, তাহলে দ্যামটা উঠে যায় কি হবে দ্যাট। দেখেন দিস আর বুকস দ্যাট আই বরড ফ্রম মাই ফ্রেন্ড। এখন তো এইটাই হচ্ছে বিষয় যে এখানে বুকস হচ্ছে আপনার একটা বস্তু, এই জন্য এখানে এইটা উঠেছে, এখানে দ্যাট হলে আমরা জানি দ্যাট ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে বসে। এবার দেখেন হোয়াটের ব্যবহার, তো শুরুতেই বলে রাখি হোয়াট যার পরিবর্তে বসে বা যাকে নির্দেশ করে সে থাকে না, মানে হোয়াট যাকে নির্দেশ করে, যার পরিবর্তে বসে, তারা কেউই থাকে না, এটাই একমাত্র এইটা হচ্ছে এমন একটা রিলেটিভ প্রোনাউন যে কোনো অ্যান্টিসিডেন্ট, আচ্ছা দেখা যায় না, দেখা যাচ্ছে না ভাই। ও ওই যে সেই আগের মতো আমি আজকে রুমমেটকে বললাম যে রাউটারটা চেঞ্জ করার জন্য, উনি রাউটার কিনতে গেছে, হয়তো বা কালকের থেকে রাউটারটা চেঞ্জ করে ফেলবে। আচ্ছা একটা আছে নাকি 3200 টাকা, ওইটা ওইটা তো অফিস আদালতে ব্যবহার করে, এখন এখন ওরা বলতেছে যে আপনার 2500-2600-এর মধ্যে নিবে, ওইটা ওইটা কেমন হবে 25-2600-এর মধ্যে নিলে? ভাই কি ব্র্যান্ড ভাই? কি ব্র্যান্ড এটা, ওরা একটা বলছে যে কি টিপি লিংকে একটা বললো যে ও ওইটা নাকি খুব বেশি দামি, ওইটা
মানে 3200 বলে, আর আরেকটা বলছে আপনার 1200 এমবিপিএস এর একটা নেওয়ার জন্য ওটা নাকি 2500 2600 এরকম নিবে নাকি, না 2200 2300। আমি রাউটার সম্বন্ধে খুব একটা জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা। ভাই এমবিপিএস তো আপনার তো এত বড় এত আপনার মানে এরিয়া লিংক বা এরিয়া স্পিড নিয়ে তো আপনি হচ্ছে ওই নেট চালাবেন না আপনি। তো মোটামুটি রেঞ্জের মধ্যে একটা কিনলেই হয়। যেমন হচ্ছে ভাই আমি চালাই হচ্ছে এমটি লিংক নামে একটা রাউটার আছে, এটা মোটামুটি ভালো। এটা হচ্ছে প্রায় 2.5 বছর বা 3 বছর হয়ে গেছে কি কি নাম এটা? এটা চালা, এমটি লিংক। আচ্ছা, আমাকে একটু লিংকটা, মানে একটু রাউটারের ইয়েটা মানে একটু লিখে আমাকে একটু দিয়েন তো, আমি দেখি ওনাদেরকে দেবো। ওটা কত নেয় টাকা, কত হইতে পারে এটা? আচ্ছা, এটা ওইটা ভাই আমি যখন কিনছিলাম তখন হচ্ছে 1300 1400 ছিল আর কি, মানে 3 অ্যান্টিনারের আর কি। ও, এখন ওরা বলতেছে যে যে 25 মানে 2500 মধ্যে এরকম একটা নিবেই। আচ্ছা, যেটাই হোক, নিলে ভালো হবে এই রাউটারটা, ভাই বুঝছেন? শুধু তো ভাই ওই রাউটার ভালো হলেই হয় না তো ভাই, আপনি হচ্ছে যে নেট ইউজ করেন বা যে কানেকশনটা ইউজ করেন ওটাও ভালো হইতে হবে আর কি। এখন এখন ওরা বলতেছে ওদের আপনি কানেকশন হচ্ছে যে ভালো। ওয়াইফাই লাইন নিচ্ছেন আর কি ওইটা। এখন ওরা বলতেছে শহরের, ওরা বলতেছে ওদের কানেকশন ভালো। এখন আমাদের রাউটার কি বলবো, আমাদের রাউটার হচ্ছে মানে এইটা মানদাত্তার আমলের, এখানে যারা আপনি আছে। একটা কাজ করতে পারেন ভাই, ওই যে আপনার ইন্টারনেট একটা সফটওয়্যার আছে ভাই, ওটা হচ্ছে আপনার বর্তমানে আপনার যে নেট চালাইতেছেন ওটা কিরকম স্পিড দিচ্ছে আর কি। তো ওটা চেক করা যায় আর কি, যে আপনার ইন্টারনেট স্পিড ভালো কি খারাপ ওটা দেখা যায়। এটা আপনাকে বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখিয়ে দিন। আর এইটা রাউটার, এখন ধরুন এই রাউটারটার বয়স মনে হয় হয়তো বা এটা 5 বছর হয়ে যায়নি কোনো, হয়তো বা এরকম হইতে পারে, বুঝছেন? 5 বছরের উপরে হইতে পারে মনে হয়। যে ওদেরকে আমি আসার পর থেকেই বলতেছি যে রাউটার নেওয়ার জন্য, ঠিক আছে? তো ওই ওরা খুব একটা থাকেও না, তো এখন রাতের বেলা যখন সবগুলো একসাথে আসে তখন তো আর কারোরটাই চলে না। আমারটা মোটামুটি চলে, তাও P2 এর কোর্সে মানে লাইভ ক্লাসে ঢুকলে আমারে 10-12 বার গার্ড ধরে বাইর করে দেয়। মানে বুঝছেন তো, নেট কানেকশন খারাপ থাকে তো, পরে আমাকে অটোমেটিক মানে বের হয়ে যায়, আবার অটোমেটিক ঢুকে। ঠিক আছে, কি একটা অবস্থা। এই জন্য বললাম যে রাউটার নিতে হবে ইমার্জেন্সি। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে নাকি এখনো সমস্যা? জি ভাই মোটামুটি দেখা যায় ভাই, উম, একবার মোটামুটি কিন্তু ভাই ক্লিয়ার না এরকম। একবার অফ অন করে দেখবো। আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখি আমি ওদেরকে আচ্ছা বলছি না তো। ভাই পড়ান ভাই, এই হ্যাঁ, বোঝা যাবে মোটামুটি। ওদেরকে পড়ান বললাম ভাই। তো, হয়তোবা 1 সপ্তাহের মধ্যে রাউটারটা ঠিক হয়ে যাবে মোটামুটি। সবাইকে ধরেন পিছন থেকে একটু ঠেলা ঠেলা দিয়া কিনাইতে হবে এরই, ঠিক আছে? এখন আমি একা দিলে তো, এখন আমি একবার চিন্তা করছিলাম ধরো আমি একাই না লাগিয়ে দেই, ঠিক আছে? পরে চিন্তা করলাম যে ওই দেখো এতগুলা টাকা এখানে খরচ করবো প্রায় 2000 টাকার উপরে, তো ওই জন্য চিন্তা করে থাক চালাই দেয় মোটামুটি। এটা হলো মাঝে মাঝে ডিস্টার্ব করে, এই যে এখন ডিস্টার্ব করতেছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আবার ভালো থাকে, এটা আর কি। তো যাই হোক, এটা হয়তোবা রাউটারের প্রবলেমটা আমরা মনে করতেছি বেশি, রাউটারটা চেঞ্জ করলে আশা করি ঠিক হয়ে যাবে। এখন দেখেন হোয়াটের ব্যবহার, তো শুধু বস্তুকে নির্দেশ করতে হোয়াট ইউজ করা হয়, শুধুমাত্র আপনি কোন একটা বস্তুকে নির্দেশ করতে এই জিনিসটা ব্যবহার করবেন। যেমন আই আন্ডারস্টুড। ভাই আপনার কি ভাই ওই অপটিক্যাল নাকি ভাই, অপটিক্যাল লাইন নিছেন কি? হ্যাঁ, কেবল কেবলে। মানে অপটিক্যাল মানে তারটা কি কালো তার নাকি সাদা তার? না, তার তো কালো। তার কালো হ্যাঁ, আপনার। এটা তো একটা অণু আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, একটা অণু আছে। কালো থাকলে কি অণু লাগে? তাহলে তো এটা তো ভাই স্পিডটা তো ভালোই থাকার কথা। হ্যাঁ, জি ভাই। এটা আমার রাউটারের সমস্যা। আমাদেরকে ওরা ওরা এত কিছু বোঝে না তো। ওই আমার রুমমেটরা ওরা যখন রাত্রে বাসায় এসে যখন চালাতে পারে না, তখন আর এই অফিসে কল দিয়ে, এক একটা কল দিয়ে কি অবস্থা বলে, এই লাইন ছুটে নিয়ে যান, ওই সেই অনেক কথা বলে। ঠিক আছে, তো ওরা বলে যে আপনাদের বাসার নাম্বার কোনটা, হচ্ছে এইটা। যখন আমাদের বাসার নাম্বার বলে, তখন বলে যে আপনাদের রাউটার তো সমস্যা, আরো এত আগে বলতেছি চেঞ্জ করার জন্য, করতেছেন না কেন? পরে আস্তে লাইন কেটে দিয়ে চুপ করে বসে থাকে। অথচ আমরা সবাই টাকা দিচ্ছে, এখানে সবাই টাকা দিচ্ছে কিন্তু ইউজ করতে পারতেছে না, এই হলো বিষয়।
এটা আমাদের রাউটারের জি ভাই, সমস্যা। এটা রাউটারের ভাই বয়স হলে ভাই একটু সমস্যা হয়। আমিও এর আগে হচ্ছে মোটামুটি 4-5 বছর ইউজ করছিলাম, তখন বদলাইছিলাম আর কি। ওই ব্যাচেলার বাসা হচ্ছে এরকম আরে, বুঝছেন মানে তো। ওইখান থেকেই হুম। বদলাইতে বলছিল আর কি, নেটের কানেকশন থেকে। হ্যাঁ, এখন ওইটা যদি স্টুডেন্ট ম্যাচ হইতো বা স্টুডেন্ট আরো থাকতো, তাহলে ধরেন এখন তো বাসায় কেউ থাকে না, তো ওই সবার ওয়াইফাইটা ওরকম বেশি ম্যান্ডেটরিও না, এই জন্য দেরি হয়ে গেছে। তবে এইটা ঠিক, এখন আমি যদি কিনাই না লাগিয়ে দেই, তাহলে আবার সবাই টাকা দিয়ে দিবে, সেটা কোনো বিষয় না। কিন্তু এরা হচ্ছে এত অলস যে ধরেন যে মুখে একটা মাছি পড়ে থাকলে এটাকে দূরাবেও না, বুঝছেন। ধরো যে ওদের ধরো যে খাবার খাচ্ছে, তো মুখে একটা মাছি পড়ে আছে, এখন এটাকে যে হাত দিয়ে একটু দূরাবে, ওইটাও ওরা করবে না। ঠিক আছে, এত অলসের পরিমাণ বেশি। এখানে ঘটনাটা হচ্ছে এটা। কিন্তু আমি যদি নিচ থেকে একটা আইনা লাগিয়ে দিই, ওরা এটা পেমেন্ট করে দিবে। তো এখন আমি চিন্তা করলাম এটাই করব। এখন ওদেরকে বললাম, ওরা যদি চেঞ্জ না করে আমি নিচ থেকে একটা কিনে আইনা লাগিয়ে দেবো, এরপর হিসাবের মধ্যে সবাই ভাগ করে দিয়ে দিবে। তো এই জন্য রাউটার চেঞ্জ করা নিয়ে এতদিন পর্যন্ত আমি সিরিয়াস ছিলাম না, এখন গত 2-3 দিন আগে সিরিয়াস হয়েছি, ইনশাল্লাহ এটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন যে এরপরে যে হোয়াটের ব্যবহার হচ্ছে শুধু বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো আর এমনি শুনেন, শুনলে হবে। আর এখন তো এটা আমার এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ডটা পরে একটু দেখে নিয়েন, সমস্যা নেই। আমরা একটু চালায় যাই। হোয়াটের ব্যবহার হচ্ছে শুধু বস্তুকে নির্দেশ করতে হোয়াট ব্যবহৃত হয়। যেমন আই আন্ডারস্টুড হি সেইড সামথিং, তার মানে আই আন্ডারস্টুড যে আমি বুঝতে পারলাম, হি সেইড সামথিং সে কিছু একটা বলছে। এখন এখানে দেখেন যে এই সামথিং কথাটা উঠে যাবে, সামথিং কথাটা উঠে যায়, আপনি এখানে লিখবেন যে আই আন্ডারস্টুড দ্যাট, আমি বুঝলাম, হুইচ হি সেইড, যা সে বলছে। এখন এই যে এখানে দ্যাট আর হুইচ, তার মানে আপনি খেয়াল করেন, আপনি দেখেন আই আন্ডারস্টুড এটা হলো ভার্ব, ভার্বের পরে এখানে কোনো অবজেক্ট নাই। এখন আপনি কানেক্ট করবেন কিভাবে, এখানে তো অবজেক্টই নাই। অবজেক্ট না থাকলে আপনি তো কানেক্ট করতে পারবেন না, মানে অ্যান্টিসিডেন্ট নাই। তো এখন কানেক্ট তো আপনি করতে পারবেন না। আবার বলছে আই আন্ডারস্টুড, মানে আমি বুঝলাম, হি সেইড সামথিং, যা সে বলছে। তার মানে সে কোনো একটা কিছু বলছে, সেটা একটা, যেহেতু ধরেন আমি যে কথাগুলো বলতেছি, বা বা এই যে সামথিং, যে আমি যে কথাগুলো বলতেছি, এগুলো তো একটা জড় বস্তু, তাই না। তো এইটাই যে আই আন্ডারস্টুড দ্যাট, আমি এটা বুঝলাম, হুইচ হি সেইড, তার মানে আপনি বাক্যটা এইভাবে বলতে পারেন, আই আন্ডারস্টুড দ্যাট, আমি বুঝলাম, হুইচ হি সেইড, যা সে বলছে। মনে রাখবেন, হুইচ কখনো অ্যান্টিসিডেন্ট ছাড়া বসতে পারে না, তার অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকা লাগবে। এখন এই যে হুইচ, যেটা তার অ্যান্টিসিডেন্ট থাকা লাগবে, সেই অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্যাট। তার মানে আপনি দেখতেছেন এখানে দুইটা রিলেটিভ প্রোনাউন একসাথে বসছে, একটা দ্যাট আর একটা হুইচ। এখন দ্যাট আর হুইচ একসাথে বসাতে এইটাকে বলা হয় আপনার কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। আপনারা যখন কানেকশনটা চলে যাবে, আমি লাইটটা অফ অন করব, সরি কি বলে এখানে কানেকশন, তো তখন চলে আসবে।